বড়সড় বৈঠক। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 বাহিনীর প্রধান সেনাবাহিনীর এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী অজিত ডোভাল উপস্থিত এবং আরো কারা উপস্থিত জানবো, কারণ আরো বড় প্রত্যাঘাতের আমরা প্ল্যান করছি। কি সরাসরি চলে যাব দিল্লি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, কি খবর রয়েছে? তোমাকে জানিয়ে রাখি যে আজকে ভোরবেলা থেকেই হচ্ছে সাউথ ব্লকে ওয়ার রুমে হাজির ছিলেন 3 বাহিনীর প্রধান এবং তারপরই তারা সেখান থেকে যান হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে। রাজনাথ সিং এর সঙ্গে তাদের একটি বৈঠক হয়। বৈঠকের পর তারা ফিরে যান হচ্ছে সাউথ ব্লকে ওয়ার রুমে এবং সেখানে তাদের সঙ্গে যোগ দেন হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনিও সেখানে দীর্ঘ সময় ধরে ছিলেন। পরবর্তী সময় তারা সেখান থেকে সরাসরি চলে যান হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে। অজিত ডোভাল সকালবেলায় গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত যা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে রিপোর্ট নিয়ে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। তিনিও সকাল থেকে দফায় দফায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। পরবর্তী সময় রাজনাথ সিং তিনিও গিয়ে পৌঁছন এবং এদের সঙ্গে নিয়ে 7 নম্বর লোক কল্যাণ মার্গে বৈঠক শুরু হয়েছিল। বৈঠকের মাঝেই প্রতিরক্ষা সচিব, আইবি চিফ এবং হচ্ছে RAW চিফ তারাও বৈঠকের ক্ষেত্রে যোগ দিয়েছেন এবং যেটা জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং অত্যন্ত ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ এই বৈঠক তারা এই মুহূর্তে করে নিচ্ছেন। দুটো কারণ বলে এই বৈঠকের ক্ষেত্রে মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে ভারত আজকে পরিষ্কার করে দিয়েছে যে ভারতের কোনো বিমান ঘাঁটিতে পাকিস্তানের তরফ থেকে যতই বলা হোক হামলা চালানো হয়েছে, ক্ষতি করা হয়েছে, কোনো এই বিমান ঘাঁটিতে ক্ষতি হয়নি। তারা ছবি দেখিয়ে ভারতের তরফ থেকে বলা হচ্ছে পাল্টা ভারত পাকিস্তানের যে সমস্ত বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করছে সেগুলোকে নিয়ে লাগাতার ভারতের তরফ থেকে প্রচার করা হচ্ছে এবং কেন সেই বিমান ঘাঁটিগুলোকে বাছাই করা হয়েছিল, কৌশলগত দিক থেকে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং গত কয়েকদিন ধরে সেখানে হচ্ছে পণ্যবাহী যে বিমান, একই সঙ্গে হচ্ছে বিশেষ কতগুলি যুদ্ধ বিমান সেখানে ছিল, সেগুলো সেই বিমান ঘাঁটিগুলোকেই যাতে সাপ্লাই চেনকে ভেঙে দিতে পারা যায় সে কারণে হচ্ছে রানওয়ে, টাওয়ার, কমিউনিকেশন সিস্টেম সেগুলোকে নষ্ট করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের তরফ থেকে পরিষ্কার অভিযোগ যে লাগাতার টানা 72 ঘন্টারও বেশি সময় ধরে কখনো সাম্বা সেক্টর, কখনো আখনুর, কখনো হচ্ছে উড়ি, কখনো হচ্ছে উধমপুর, পাঠানকোট, অন্যদিকে হচ্ছে জয়সালমীর, ভুজ সহ একাধিক জায়গাতে শুধুমাত্র সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ ঘটানো, বোমাবর্ষণ করা, গুলিবর্ষণ করা তা নয়, বেছে বেছে হচ্ছে নিরীহ নাগরিকদের প্রতি, সাধারণ নাগরিকদের প্রতি আক্রমণ করা হচ্ছে। এক্ষেত্রে ভারতের অবস্থান পরিষ্কার, তারা কোনোভাবেই পাকিস্তানকে ছাড়বে না। সেই সংক্রান্ত বিষয় কৌশলগত এই বৈঠক হচ্ছে এই মুহূর্তে 7 নম্বর LKM এ। আমি আসবো আবার। হ্যাঁ, ঠিকই তো। একেবারে মন্দির, গির্জা, গুরুদুয়ারা এইগুলোকে টার্গেট করা হচ্ছে আর নিরীহ নাগরিকদের টার্গেট করা হচ্ছে। আমি চলে যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, হ্যাঁ আমরা দেখছি অহেতুক সন্ধ্যে নামলেই, সন্ধ্যের আলো মানে দিনের আলো কমতে না কমতেই শেলিং হচ্ছে, বাড়িঘর ভাঙছে। আজকে 3 জন মারা গেছেন প্রশাসনিক অধিকর্তা সহ, 9 জন আহত। বিভিন্ন জায়গায় মিসাইল হামলার চেষ্টা হচ্ছে, আমরা ধ্বংস করছি। এই যে আজকে এবং আইবি প্রধানকে নিয়ে বৈঠক, আপনি কিভাবে দেখছেন? আরো বড় কি প্রত্যাঘাত? আমরা কথা বলার চেষ্টা করব ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে আপনাদের এই মুহূর্তে জানাই, গুরুত্বপূর্ণ বৈঠক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো ছিলেনই, বৈঠকে প্রতিরক্ষা সচিব, এবং আইবি প্রধান। কারণ যেভাবে পাকিস্তান সন্ধ্যে নামতেই আবার কি আজকে হামলা করবে, হামলার চেষ্টা করবে, আমরা তো গুড়িয়ে লাট করে দেব। আরো বড় কি প্রত্যাঘাত করব আমরা। তাই কি এই বৈঠকে কি এইভাবেই কৌশল নেওয়া হচ্ছে? ভারতের প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তানের 6 সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। আমরা বারবার সকাল থেকে দেখাচ্ছি 6 সেনা ঘাঁটি, একেবারে 6 সেনা ঘাঁটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাবো। টার্গেট চিহ্নিত করে করে মিসাইল ও বিমান হানা, পাক রাডার সিস্টেম ও সেনা লঞ্চপ্যাড ধ্বংস। শরকট রাফিকি, নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেস, সুক্কুর এয়ারবেস, সরগোধা এয়ারবেস, পলিটিক্যাল ম্যাপ সহ দেখাবো। এই এয়ারবেস গুলো ধ্বংস করে দেওয়া, মানে একেবারে
আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। আমরা কিন্তু সাধারণ মানুষের উপর হামলা করি না। আবার চলে যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়, যে প্রশ্নটা আগে করেছিলাম সেটা হচ্ছে যে বারবার আমরা দেখছি এবার একটা মানে চক্রান্ত হচ্ছে যে মন্দির, গির্জা, গুরুদুয়ারায় আক্রমণ, সাধারণ নিরীহ মানুষকে হত্যা। আজকে 3 জন মারা গেছেন প্রশাসনিক অধিকর্তা সহ। এরপরে কি আজকের এই যে মিটিং এবং তার সঙ্গে আইবি প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রীর মিটিং, আপনি কিভাবে দেখছেন? আরো বড় প্রত্যাঘাত? দেখো, যে ইনসিডেন্টগুলো হয়েছে তাতে যে নিরীহ লোক শুধু মারা যায়নি, আমাদের অনেকগুলো রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট আছে, রাইট, যেমনি সেগুলো অ্যাটাক হয়েছে। ভারতের কিন্তু একই মত, যে কোনো রিলিজিয়াস কিংবা সিভিল এস্টাবলিশমেন্টে যদি পাকিস্তান আঘাত করে আমরা কিন্তু অতটাই পরিমাণে এসকেলেশন ম্যাট্রিক্স উগিয়ে দেবো। ইফ ইউ মেস উইথ আস উই উইল মেস উইথ ইউ। অ্যান্ড আমরা যখন প্রত্যাঘাতটা করবো সেটা বড়সড় একটা প্রত্যাঘাত হবে। এই যে বারবার প্রত্যেক রাত্রির বেলা ওরা এতগুলো ড্রোন ছাড়ছে, মিসাইল ছাড়ছে এবং ব্যালিস্টিক মিসাইলও আজকে ছেড়েছে, এইটার জন্য যে আমরা কিন্তু উই উইল গিভ অ্যাডিকুয়েট রিপ্লাই। আমার মতে আমাদের পাকিস্তানের ওয়ার মেশিনারি যেখানে যেখানে আছে, ওদের যেখানে এয়ারফিল্ডসগুলো আছে অলরেডি আমরা 3টে জায়গায় আঘাত করেছি। তাছাড়া ওদের যে মিলিটারি হেডকোয়ার্টার্স এবং ওদের যে কনকেরিয়াস আছে সেইগুলোতে আমাদের আমার মনে সেগুলো অ্যাটাক করা উচিত এবং এমনভাবে অ্যাটাক করা উচিত যারা আবার সক্রিয় না হতে পারে। এই যে নেগোসিয়েশন টেবিলের কথা হচ্ছে, এই যে কথা হচ্ছে যে দুজনে মিলে এখন কথাবার্তা বলে ডিএসকেলেট করে দেবে, কিন্তু আমাদের এমন এক পজিশনে ডিএসকেলেট করা উচিত যে পাকিস্তান যদি ওদের টেররিস্ট মেকানিজম না ভাঙে, আমরা কিন্তু তাহলে তার 4 গুণ বেশি কিংবা অনেক গুণ বেশি তাদের সাথে আঘাত করা যায়। এবং এমনভাবে আঘাত করবো যে ওরা পরের বার যখন আমাদের নেগোসিয়েটিং টেবিলে আসবে ওরা বাধ্য হবে নিজেদের টেরোরিজম মেকানিজমটা বেরিয়ে যেতে। আমি বারবার বলছি, পাকিস্তান ভেরি ক্লিয়ারলি স্টেটেড এম হচ্ছে ওদের যে টেরোরিজম মেকানিজম ওটাকেই রাখা, বিকজ দ্যাট ইজ আ লো কস্ট অপশন ফর পাকিস্তান। একেবারেই। আর এইখান থেকে যতই করুক আমরা যেভাবে আঘাত করব, যেটা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারও বললেন চট্টোপাধ্যায়, যে যত আপনারা হামলা করুন, হামলার চেষ্টা করুন, আমরা 4 গুণ মারব। যেমন ভাবে মেরেছি, জঙ্গি লঞ্চ প্যাড ব্যবহার করে হামলা করছিল পাক সেনা, বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাচ্ছিল পাক সেনা, আমরা তার যোগ্য জবাব দিয়েছি। কাশ্মীর থেকে সরাসরি চলে যাব, প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, আর মাত্র 4 ঘন্টা পর সন্ধে হবে। এই সন্ধে হতে হতেই আবার কি সেলিং শুরু হবে? আবার কি ওই জম্মুর বিভিন্ন জায়গায় সাইরেন বাজবে এবং আকাশে ড্রোন দেখা দেবে? এরকমটাই তো আশঙ্কা। একেবারে দেখো, আশঙ্কা কিন্তু সেরকমই রয়েছে। এবং গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখছি, গতকাল বিকেলের পর থেকেই দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল রাত 8টার পর থেকে সাইরেন বাজা শুরু হয় এবং সেই সাইরেন দফায় দফায় আজ বেলা পর্যন্ত বেজেছে। এখন ঘন্টাখানেক হলো সেই সাইরেন বাজা বন্ধ রয়েছে। মানুষজন অল্প কিছু বেরোতে শুরু করেছেন, প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছেন, কারণ সন্ধে হওয়ার আগে তারা আবারও বাড়িতে ঢুকে যাবেন। কারণ এখনো পর্যন্ত জম্মুর ওপরে সেই আশঙ্কাটা রয়েছে। জম্মু শুধু নয়, জম্মু কাশ্মীর এবং পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওয়েস্টার্ন ফ্রন্টের সমস্ত রাজ্যেই কিন্তু সেই আশঙ্কা রয়েছে যে আবার রাত গেলে সেই সাইরেনের শব্দ এবং হামলা হতে পারে। যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্মু, সেখানকার বেশ কিছু জায়গায় কিন্তু হিট হয়েছে এবং সেখানে আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাহিনীও কিন্তু এই জম্মু সহ যে বিস্তীর্ণ রিজিয়ন রয়েছে সেখানে তারা প্রত্যাঘাত করেছে। লঞ্চ প্যাড, একেবারে এলওসি লাগোয়া যে সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাড আমাদের বাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবং একই সঙ্গে এর আগেই আমাদের ব্রিফিংয়েও যেটা জানানো হয়েছে যে পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং সেখানে মিসাইল হামলা করা হয়েছে তাদের ওয়েপনারির ওপরে। আমরা দেখেছি যে বিএসএফ তাদের 7 জন জঙ্গি অনুপ্রবেশ করতে যারা যাচ্ছিল তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে। আর্মি অমৃতসরের ক্যান্টনমেন্টের ওপর অ্যাটাক করার চেষ্টা করা
করা হয়েছিল আর্মড ড্রোন দিয়ে, সেই ড্রোনকেও একেবারে গুলি করে ইন্টারসেপ্ট করে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে একেবারে যেটুকু যে হামলা করার চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে, সেই হামলা প্রতিহত করা এবং তার কয়েক গুণ বেশি হামলা এবং কয়েক গুণ বেশি ডেন্ট, কয়েক গুণ বেশি ক্ষতি কিন্তু এই মুহূর্তে ভারতের বাহিনী করছে। এবং একই সঙ্গে তোমাকে আরো একটা জিনিস আমি বলতে পারি, যেহেতু এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রমাগত শেলিং হচ্ছে, সাইরেন হচ্ছে এবং একেবারে পুরো ফিল করা যাচ্ছে, এখানকার মানুষও কিন্তু বলছেন যে তারা বাহিনীর পাশে রয়েছে, তারা বিশ্বাস করে রাখে বাহিনীর ওপর, তার কারণ তারা চায় যোগ্য উত্তর দিক বাহিনী এবং তাদের বিশ্বাস বাহিনী যেভাবে জবাব দিয়ে যাচ্ছে সেই জবাব তারা আগামী দিনেও দেবে পাকিস্তানকে, তাদের সমস্ত রকম বেয়াদপির জবাব দেবে বাহিনী, সমস্ত রকম বেয়াদপির জবাব। এই যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় বলছিলেন সাইরেন বাজবে, আমাদের জবাব দেব আমরা, আবার আজকে সন্ধ্যে থেকে হামলা করবেন, আমরা 4 গুণ 5 গুণ হামলা চালাবো, প্রত্যাঘাত হবে। সোফিয়া কুরেশি কি বললেন দেখুন।